আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্ক্রিনে দেখতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা হবে? ঠিক এই বিষয়টা নিয়েই কথা হবে পাসপোর্টের আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে চেকলিস্ট। অর্থাৎ পাসপোর্টের বিষয় নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে, যত ধরনের কোয়েরি রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কি আপনাদের যত ধরনের জিজ্ঞাসা থাকতে পারে, এগুলোর অফিসিয়ালি উত্তর কি? ও পাসপোর্টের নোটিশ আমাদের পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আমাদেরকে কি জানাচ্ছে? পাসপোর্ট অফিস আমাদেরকে কি জানাচ্ছে? আবেদনের ক্ষেত্রে আমাদের কি, কি কাজ লাগবে? কি, কি এ কার জন্য কি জিনিসটা লাগবে? একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সে আবেদন ফর্মের ক্ষেত্রে কি লাগবে? একজন চাকরিজীবীর ক্ষেত্রে কি লাগবে? আ একজন লেবার যিনি আছেন যে উনার ক্ষেত্রে কি লাগবে? অথবা একজন সাধারণ তার জন্য কি লাগবে? এই সকল বিষয় নিয়ে আজকে কথা হবে। আমি আপনাদেরকে বলব যারা পাসপোর্ট নিয়ে A to Z জানতে চাচ্ছেন তারা যদি ভিডিওটা দেখেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আমি সরাসরি পাসপোর্ট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে আমি এই বিষয়গুলো দেখিয়ে দিই। দেখেন, পাসপোর্ট আবেদনের জমা দেন চেকলিস্ট যেটা রয়েছে এটা আপডেট আছে, লাস্ট আপডেট হয়েছে ২১শে অক্টোবর ২০২৪। এবং কি আমি এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি, কি লাগবে, কার ক্ষেত্রে কোনটা লাগবে আরকি। এখানে অনেকগুলা জিনিস আছে। আমাদের সবার ক্ষেত্রে সবগুলো লাগবে না। এগুলি বিভিন্ন শর্ত ক্ষেত্রে আরকি প্রযোজ্য ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে। তো চলুন শুরু করি। প্রথমত দেখেন পাসপোর্ট আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে যে চেকলিস্ট ১ম যে জিনিসটা লাগবে সেটা সবার জন্য লাগবে। সেটা হচ্ছে আবেদনকারী কর্তৃক অনলাইনে আবেদনের পিডিএফ ফর্ম। অর্থাৎ এই যে আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করেছেন, এই ফর্মটা, হ্যাঁ? এই ফর্মটা আপনাকে এটা নিতে হবে এবং কি এখানে স্বাক্ষর, এখানে এখানে তারিখ, এখানে স্বাক্ষর সহ এটা জমা দিতে হবে। ঠিক আছে? এটা লাগবে। এরপরে আবেদন ফি জমা দেওয়ার চালান কপি, হ্যাঁ? অনলাইন পেমেন্টের ক্ষেত্রে চালান কপি হচ্ছে এইটা। ঠিক আছে? এটা আরকি। এটা হচ্ছে প্লে স্লিপ। এটা না হলেও কোনো সমস্যা নাই কিন্তু কি এটা লাগবে, হ্যাঁ? এটা লাগবে আরকি। এটা কিভাবে ডাউনলোড করতে হবে অলরেডি আমার ভিডিও আছে। জাস্ট আমার প্লেলিস্টে চেক করবেন পেয়ে যাবেন। ওকে। তো চালান কপিটাও চিনলাম। চালান কপি লাগবে। এটা মাস্ট লাগবে। সবার ক্ষেত্রে এটা লাগবে। এরপর হচ্ছে ৩ নাম্বার হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ইংরেজি ভার্সন মূল কপি এবং ফটোকপি। দেখেন এইটা অনলাইন জন্ম নিবন্ধন সনদ। এটা ইংরেজি ভার্সন। মূল কপি এবং ফটোকপি। এটা কার জন্য লাগবে? যাদের ১৮ বছরের কম। যাদের এনআইডি পাস নাই, যাদের জাতীয় পরিচয়পত্র হয় নাই তাদের ক্ষেত্রে। আর যাদের জাতীয় পরিপত্র হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে হবে। আর অথবা যাদের ১৮ বছর হয়ে গেছে কিন্তু জাতীয় পরিচয়পত্র হয়নি, সেক্ষেত্রেও কিন্তু তারা যদি নতুন করে আবেদন করতে চায়, সেক্ষেত্রে আগে জাতীয় পরিচয়পত্র আবেদন করতে হবে। তারপরে কি পাসপোর্ট আবেদন করতে হবে। আর যদি ১৮ বছরের কম হয়, কেউ যদি ১৮ বছরের কম হয় সেক্ষেত্রে সে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে এবং জন্ম নিবন্ধনটা অবশ্যই ইংলিশে হতে হবে, ইংলিশ ভার্সনে হতে হবে। ঠিক আছে? এরপরে দেখেন এখানে ৪ নাম্বারে লেখা আছে, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি ২০ বছর অধীন নাগরিকদের জন্য। এখানে ২০ বছরের কথা বলেছি কিন্তু অবশ্যই ১৮ বছরটা এখানে ধরে রাখতে হবে। এখন অনেক আপডেট আসছে। ১৮ বছর পর্যন্ত ধরে রাখতে হবে। ১৮ বছর হয়ে গেলেই কিন্তু আপনাদের জাতীয় পরিচয়ের মূল কপি এবং ফটোকপি এগুলো কিছু লাগবে। এগুলো মাস্ট সবার ক্ষেত্রেই লাগবে। জাতীয় পরিচয়পত্র মূল কপি বা ফটোকপি। মূল কপি এবং ফটোকপি। মূল কপি সাথে করে নিবেন, ফটোকপিও সাথে করে নিবেন। ফটোকপি জমা দিবেন, মূল কপিটা দেখাইতে হবে, তাদেরকে শো করাতে হবে। আর যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের ক্ষেত্রে অনলাইন প্রযোজ্য না। যাদের ক্ষেত্রে অনলাইন প্রযোজ্য তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নাই। অবশ্যই এই কারণে অনলাইন প্রযোজ্য। ১ নম্বর আর কিছু না। এরপর যেটা আছে যে বর্তমান ঠিকানা প্রমাণের সাপেক্ষে জব আইডি, স্টুডেন্ট আইডি, গ্যাসের বিল, গ্যাস বিলের কপি, বিদ্যুৎ বিলের কপি, টেলিফোন বিলের কপি, পানির বিলের কপি যেটা প্রযোজ্য হয় আরকি সেটা এখন দেখাতে হবে। এটার মানে হচ্ছে আপনি বর্তমানে যে জায়গাতে আছেন দেখেন দেখা গেল যে আপনার বাসা কুমিল্লা, আপনি আছেন রাজশাহীতে। সেক্ষেত্রে আপনি রাজশাহী থেকে আবেদন করেছেন এবং রাজশাহী পাসপোর্ট অফিসে আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনি রাজশাহী যদি থাকেন, এইটার সপক্ষে একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে। যেমন আপনি যদি রাজশাহীতে জব করেন, আপনাকে এখানে জব আইডি দিতে হবে এবং কি আপনার একটা প্রত্যয়নপত্র নিতে হবে। আপনার যেখানে জব করেন সেখান থেকেই আপনার বস থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। যদি আপনি শিক্ষার্থী হন, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থী হন, আমি এজ এ শিক্ষার্থী হিসেবে যেহেতু আবেদন করেছি, আমার ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা লেগেছে এবং কি আমি যেহেতু হলে থাকি আমার ক্ষেত্রে হল কার্ডটা লেগেছে যে আমি বর্তমানে প্রমাণ সাপেক্ষে আ যে আমি রাজশাহীতে আছি। এটা লাগবে। আর যাদের এটা নাই তাদের ক্ষেত্রে গ্যাসের বিলের কপি লাগবে, বিদ্যুৎ বিলের কপি লাগবে। ওইগুলো বুঝতে পেরেছি। আপনার বর্তমানে যে ঠিকানা থাকবেন না কেন, যেখান থেকে আপনি আবেদন করবেন, ওই জায়গাটা আগে আপনি থাকেন এটা একটা প্রমাণপত্র দিতে হবে। এটা মাস্ট বি লাগবে। ঠিক আছে? এরপর প্রমাণপত্র আপনি যা দিয়ে দেন। হ্যাঁ? এই যে এখানে যে অনেকগুলো অপশন আছে এগুলো আপনি সেটা দিয়ে দেন। ওকে? এরপর হচ্ছে ৬ নাম্বারটা। এটা হচ্ছে
দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশের কপি। এটা মানে হচ্ছে অনেকে আছে আমরা দত্তক নিয়ে থাকি। সন্তানদেরকে দত্তক নিয়ে অভিভাবক গ্রহণ করে আইনগতভাবে। তো এটা তাদের ক্ষেত্রে আরকি যারা আ আ সন্তানদেরকে দত্তক নিয়েছে অথবা ছেলে-মেয়েকে দত্তক নিয়েছে, ওনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে যে টেকনিক্যাল পেশা প্রমাণের সাক্ষেপে। এই টেকনিক্যাল পেশাটা, এই পেশাটার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা গেল যে আ আমরা এই পেশাটাকে আ গুরুত্ব দিই না। এটা এখানে কিন্তু আপাতত কাহিনী আছে যে বলতে আপনি যে পেশা দিবেন না কেন, ওই পেশার একটা প্রমাণপত্র দিতে হবে। অর্থাৎ টেকনিক্যাল পেশা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি যে পেশাগুলো রয়েছে, এগুলো যদি আপনি পেশা হিসেবে সিলেক্ট করেন, সেক্ষেত্রে এগুলোর সপক্ষে প্রমাণপত্র যেমন ড্রাইভিং থাকলে ড্রাইভিং লাইসেন্স, ইঞ্জিনিয়ারে থাকলে ওইটা আ যে কার্ড সার্টিফিকেট যেটা থাকুক না কেন ওইটার একটা প্রমাণপত্র দিতে হবে, হ্যাঁ? এছাড়া আপনি যদি এখানে যদি শিক্ষার্থী হন, আপনি যদি স্টুডেন্ট হন, শিক্ষার্থী দেন যে পেশা হিসেবে শিক্ষা দেন, সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আদারওয়াইজ আপনাকে প্রত্যয়নপত্র আপনার ডিপার্টমেন্টের প্রধান অথবা আপনি যে স্কুলে পড়ছেন ওই স্কুলের প্রধান শিক্ষক থেকে প্রত্যয়নপত্র নিয়ে আপনাকে জমা দিতে হবে যে আপনি পেশা যেটা দেন না কেন। আমাদের এই পেশার ক্ষেত্রে একটু ঝামেলা পড়ে যায়। আমরা এই জায়গাটার মধ্যে মানে অফিস থেকে হয়তো ঘুরে আসতে পারি। যে অনেকে পেশা না বুঝে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এটার সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারে না। সেক্ষেত্রে আমাদের আবেদনটা নিয়ে ঝামেলা পড়তে হয়। নতুন করে আবার আবেদন করতে হয়। আবার আবেদনটা ক্যানসেল করতে হয় বিভিন্ন বিষয়। সুতরাং আবেদন করার সময় পেশাটাকে খুব গুরুত্ব সহকারে দিবেন। কোন পেশা দিচ্ছেন এটা খেয়াল রাখবেন। আর অনেকে অনেক পেশা লেবার পেশা দিচ্ছেন। যারা লেবার পেশা দিচ্ছেন অথবা দিনমজুর দিচ্ছেন, আদারওয়াইজ অন্য কোনো পেশা দিচ্ছেন মানে জাস্ট সাধারণ একটা কিছু। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই এম পাস কি বলা হয়? ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আ আপনাদের লাগবে। চেয়ারম্যান সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট লাগবে কি যারা আপনার টেকনিক্যাল পেশা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার ইউনিয়ন পরিষদ থেকে কোনো কপি-টপির প্রয়োজন হবে না। কিন্তু যাদের নাই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পত্র লাগবে আরকি। ওকে? আ আমার ক্ষেত্রে যেটা লেগেছে আমার ক্ষেত্রে কোনো ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যানের সার্টিফিকেট কোনো কিছু লাগে না। জাস্ট স্টুডেন্ট আইডি দিয়েছি, আমার হলের কার্ড দিয়েছি, আমার কাজ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে রি-ইস্যুর ক্ষেত্রে, রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে মূল পাসপোর্টের এবং পাসপোর্টের ফটোকপি এটা অবশ্যই লাগবে। এরপরে ২০০ ব্যাকগ্রাউন্ড 3 ইয়ার সাইজের ফটোকপি। এটা মানে হচ্ছে যারা ৬ বছরের নিচে শিশু রয়েছে, বাচ্চাদেরকে পাসপোর্ট করাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার সাইজের ছবি লাগবে। এটা কিসের কালার? ধূসর ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে। ১০ নম্বরে যে বিষয়টা আছে যে অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে পিতা-মাতা জাতীয় পরিচয়পত্র কপি জমা দিতে হবে। অর্থাৎ এখানে তো বলার কিছু না, বোঝানোর কিছু না। অপ্রাপ্ত বয়স্ক যারা আবেদনে করার এখনো বয়স হয়নি, সেক্ষেত্রে তাদের আবেদনের ক্ষেত্রে পিতা-মাতারা জাতীয় পরিচয়পত্র কপি জমা দিতে হবে। যেকোনো একজনের পিতা অথবা মাতার যেকোনো একজনের। এরপর মেডিকেল সনদ, চোখের আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট মিসিং এর ক্ষেত্রে দেখেন, এই মেডিকেল সনদ এটা কাদের ক্ষেত্রে লাগবে? যাদের চোখের আইরিশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আ অথবা ফিঙ্গারপ্রিন্ট মিসিং, ফিঙ্গারপ্রিন্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যা ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম। সেক্ষেত্রে তাদেরকে মেডিকেল সনদপত্র লাগবে। এরপর ১২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে যারা সরকারি চাকরিজীবী আছে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের আছে তাদের ক্ষেত্রে যে সরকারি আদেশ, আ অনাপত্তি সনদ, অথবা প্রত্যয়নের পত্র এর কপি বা স্বীকৃত কর্তৃপক্ষের নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে। এক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে দেখেন এখানে প্রযোজ্য ক্ষেত্রে লেখা আছে। তার মানে যেটা সবার জন্য প্রযোজ্য না। এটা যারা সরকারি গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রে আরকি এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এগুলি দেখেন সবগুলো কিন্তু প্রায় প্রযোজ্যের ক্ষেত্রে। যেন পিআরএল এর আদেশ অথবা পেনশনের বইয়ের কপি এটা প্রযোজ্য ক্ষেত্রে যারা পেনশন পাচ্ছেন আরকি। এরপরে হচ্ছে ১৪ নাম্বার যেটা আছে বৈবাহিক অবস্থা পরিবর্তন হলে বিবাহ সনদ বা কাবিননামার কপি। অনেকে দেখা গেল যে আপনার বিবাহিক সনদ অবিবাহিত অবস্থায় পাসপোর্ট করেন, পরবর্তী বিয়ে করেন, বিয়ে করার পরে গিয়ে রি-ইস্যু করতে গিয়ে আপনাকে এখানে বিবাহিত দেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে এটা বিবাহটার যে বিবাহ হয়েছে সেক্ষেত্রে আপনার বিবাহের আ সনদপত্র দিতে হবে। আর অথবা আপনি যদি আগে এটার মধ্যে ওয়াইফের নাম ছিল, এখন আপনি কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, ওয়াইফের নাম বাদ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে তালাক নামার কপি দিতে হবে আরকি। আপনাতে একদম ফার্স্ট টাইম যখন আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে এটা না দিলেও কোনো প্রবলেম হয় না। আপনি স্ত্রীর নাম দিয়ে দিচ্ছেন। তবে আমি বলব প্রবলেম হয় না কিন্তু অনেক জায়গায় প্রবলেম ধরে। অনেক ক্ষেত্রে ধরবে। সেক্ষেত্রে আমি আপনাকে বলব আপনি যদি স্ত্রীর নাম দিয়ে দেন ১ম আবেদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই এখানে ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে যাবেন। ঠিক আছে? এরপর স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপিটা নিবেন যদি সম্ভব হয় এবং কি যদি এটা না থাকে তাহলে উম জ জন্ম নিবন্ধন ফটোকপিটা নিবেন। ঠিক আছে? ওকে।
এর 16 নাম্বারে যেটা আছে যে দেখেন পাসপোর্ট হারানোর ক্ষেত্রে যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে তাদেরকে অবশ্যই জিডি করতে হবে। জিডি করা ছাড়া কোনো ওয়ে নেই। সুতরাং যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদেরকে জিডির কপি লাগবে। এরপর 17 নাম্বারে হচ্ছে পূর্বের পাসপোর্ট এবং আ এনআইডি অথবা বিআরসি অর্থাৎ বার্থ সার্টিফিকেটের তে তথ্য গড়মিল থাকলে পাসপোর্টের এবং কি এনআইডির ক্ষেত্রে এটা আমার এলাকাতে কুমিল্লাতে প্রচুর পরিমাণে প্রবলেমটা আছে। যে অনেক ক্ষেত্রে কি করলো যে তারা দালালের মাধ্যমে পাসপোর্ট করে ফেলে। দালাল ভুল মানে যেভাবে হোক সে পাসপোর্ট করে দিতে পারলে তো টাকা পাচ্ছে। সেক্ষেত্রে সে ভুল অনেক তথ্য দিয়ে পাসপোর্ট করে ফেলে। পরবর্তীতে ওই পাসপোর্ট অনুযায়ী তারা আবার এনআইডি কার্ড করে না। সেক্ষেত্রে দেখা গেল যে পাসপোর্ট ৫ বছরের পর বা ১০ বছর পরে ঝামেলায় পড়ে যায়। এটা আমার এলাকাতে আমার কাছে অনেকে আসছে যে এই ধরনের সমস্যাগুলো নিয়ে। এমনও আছে যে প্রায় অনেক টাকা অফার করে তারা এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। অথচ এগুলো তো সমাধান করার যোগ্য না। এগুলো তো সহজে সমাধান করা যায় না। এগুলোর জন্য অনেক দৌড়াতে হবে, কষ্ট করতে হবে, অনেক জায়গায় যেতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বলব পাসপোর্ট করার আগে অবশ্যই এনআইডি কার্ড এবং কি বার্থ সার্টিফিকেট এগুলো এবং সার্টিফিকেট থাকলে এগুলো সবগুলোকে এক করে নেবেন। এক করে নিয়ে তারপর পাসপোর্ট আবেদন করবেন। কারণ একবার যদি ভুল আবেদন করে ফেলেন এবং কি পাসপোর্ট যদি হয়ে যায় পরবর্তীতে এটা নিয়ে কিন্তু অনেক ভুগতে হবে, অনেক দূরত্ব হবে। ওকে? তো এক্ষেত্রে আপনার যাদের যে বিষয়টা আছে আরকি যাদের পূর্ববর্তী পাসপোর্ট এবং কেনারির সাথে মিল নেই, তথ্য গড়মেল দিয়েছে তাদের যদি নির্দিষ্ট যে ফরমেট আছে ওটা ওইখানে ফরমেটটা থেকে পূরণ করতে হবে এবং ওইখানে অঙ্গীকারনামা জমা দিতে হবে। ফরমেটটা জেনে নিবেন অফিস থেকে। এটা পাসপোর্ট অফিসে গেলে খুঁজে পাবেন আরকি। ঠিক আছে? এরপর হচ্ছে মাল্টিপ্লাই একটি পাসপোর্টের ক্ষেত্রে অর্থাৎ দেখা গেল যে যাদের মানে একের অধিক পাসপোর্ট রয়েছে এবং একটি পাসপোর্ট সেই ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট ফরমেটে পূরণকৃত অঙ্গীকারনামা দিতে হবে যে আমার এগুলো লাগবে না হয়তো অথবা মানে স্বীকারোক্তিমূলক কিছু একটা ওইখানে জমা দিতে হবে। এটা আপনি তাতে নির্দিষ্ট ফরমেট আছে ওইখানে গেলে পাবেন। ঠিক আছে? পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এরপর তথ্য সংশোধনের জন্য অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে শিক্ষাগত সনদ এসএসসি, জিএসসি এখানে হচ্ছে মানে আপনি যদি পাসপোর্টের তথ্য সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে শিক্ষাগত সনদ দিতে হবে। জিএসসি, এসএসসি, এইচএসসি সমাপনী পরীক্ষার সার্টিফিকেটগুলা আপনাকে শো করাতে হবে। এরপর ২০ নম্বরে লিখছে কি সরকারি চাকরিজীবীদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি, শিক্ষাগত সনদ ও সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসের প্রত্যয়নপত্র এবং সার্ভিস রেকর্ডের ফটোকপি লাগবে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের যে তথ্য ক্ষেত্রে যদি সংশোধন প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই এনআইডি লাগবে, শিক্ষাগত সনদ লাগবে, তারপর হচ্ছে সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসের প্রত্যয়নপত্র লাগবে এবং সার্ভিস রেকর্ডের ফটোকপি লাগবে যে আপনি কাজ করছেন সেটা রেকর্ডের। এরপরে রয়েছে দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপ সনদপত্র অর্থাৎ যারা দেখা গেল যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুই দেশের নাগরিকত্ব রয়েছে অথবা দেখা গেল ফ্রান্সের বাংলাদেশে অর্থাৎ যে কোনো দুইটা দেশ অথবা দুইয়ের অধিক একের অধিক কোনো দেশের যদি নাগরিকত্ব আপনার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে আপনাকে ডুয়েল সিটিজেনশিপের যে সনদপত্র রয়েছে সার্টিফিকেট রয়েছে এটাকে আপনাকে নিয়ে আসতে হবে এবং এটা জমা দিতে হবে। এরপর হচ্ছে অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে পিতামাতার অনুমতিপত্র এবং পিতামাতার উভয় বা যেকোনো একজন উপস্থিত থাকে। অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে যারা আবেদন করছেন, আবেদন করেছে আ অথবা হ্যাঁ, আবেদন করেছি সেক্ষেত্রে পিতা অথবা মাতা যেকোনো একজন তার সাথে থাকতে হবে আবেদন করার সময় আরকি। এরপর এখানে বিশেষ একটা দ্রষ্টব্য দিয়েছে সেটা হচ্ছে যে বাই এনরোলমেন্ট এর সময় ছবি ওঠানোর সময় ছবি ওঠানোর জন্য সাদা পোশাকের পরিবর্তে রঙিন পোশাক পরিধান করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমি যেদিন ছবি উঠাতে গিয়েছিলাম আমি দেখলাম যে সাদা পোশাকে গিয়েছেন সেক্ষেত্রে তার ছবি তোলা হয়নি। আমি আপনাদেরকে বলব অবশ্যই যেদিন ছবি তুলবেন পাসপোর্ট জমা দিতে যাবেন সেদিন অবশ্যই রঙিন কোনো কিছু পোশাক পরে যাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে পরিপাটি হয়ে যাওয়ার জন্য। কারণ ১০ বছরের জন্য একটা পাসপোর্ট করবেন। পাসপোর্টের ছবিটা যদি সুন্দর না হয় ভালো লাগবে না। তো পরিপাটি হিসেবে যাওয়ার জন্য আর যেহেতু এটা কোনো এডিট করার অপশন নেই, ছবি কোনো এডিট করার অপশন নাই সুতরাং আপনাকে যত সুন্দর করে যেতে পারেন তত সুন্দর আপনার ছবি একটা আসবে আপনার পাসপোর্টে আরকি। ঠিক আছে? এই যে বিষয়গুলা এখানে এই যে ২২ টা বিষয় তারা আমাদের পাসপোর্ট অফিসে দিয়ে দিয়েছে, এগুলি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এগুলো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা নিব। কিন্তু প্রাথমিক যে বিষয়গুলো আছে সবার জন্য প্রযোজ্য, মানে কিছু জিনিস আছে যেটা সবার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে দেখেন, এখানে রয়েছে যে গত ৭ মে আজকে হচ্ছে যে ২৮ মে, ২৭ মে তারা এটা আপডেট করেছে দেখেন। হ্যাঁ? এই জিনিসগুলো কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে হচ্ছে কি আবেদনপত্র সংশোধনের সারাংশের প্রিন্ট কপি। মানে কি এই যে পিন টু পেমেন্ট যদি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাপ্লিকেশন সামারি, এই যে অ্যাপ্লিকেশন সামারিটা এটা যখন আপনারা একদম আবেদন করে ফেলবেন, একদম যখন আপনারা আবেদন করে ফেলবেন, আমি যদি একটু দেখাই, আমি আবেদন করার পরে গিয়ে টাকা-টুকা জমা দেওয়ার পরে গিয়ে আপনি এই জিনিসটা পাবেন। এটা ভুল দেখাচ্ছে। রিফ্রেশ করছি। একটু ছোট করে দিচ্ছি। না, চাকরিটা ছোট বেশি না করি। ওকে, এটা
নেট প্রবলেম। আচ্ছা যাই হোক, এটা লোড হোক, আমি এটা আপনার দেখা দিচ্ছি। দেখেন আবেদনের যে ফিন্ড সামারি যেটা আরকি, এটা একদম শেষে গিয়ে আপনি পাবেন টাকা-টুকা জমা দেওয়ার পর সবকিছু। সেখান থেকে শুধু আপনি যদি কম্পিউটারে হন সেটা কন্ট্রোল ফি দিয়ে ক্লিক করে প্রিন্ট কপি করে এখান থেকে পিডিএফটা সেভ করে নিতে হবে, অথবা সরাসরি প্রিন্ট করে নিতে পারেন। আর যদি মোবাইলের ক্ষেত্রে কাজ করেন, সেক্ষেত্রে ক্রোম দিয়ে যখন আপনারা কাজ করবেন, ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে যে উপরে ৩ টা যে ছোট, ছোট আইকন থাকে, ডট থাকে, ডটে ক্লিক করে ডেস্কটপ অপশন করে ওইখান থেকে শেয়ার অপশন করে ওইটা চাইলে আপনারা পিডিএফ এ সেভ করে নিতে পারেন। ঠিক আছে? সুযোগ হলে আমি এটা দেখিয়ে দিব। আমি এখন আর দেখাচ্ছি না যে কিভাবে মোবাইলে এটা করতে হবে। কিন্তু আমি মনে করি যেহেতু পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমি কম্পিউটারের মাধ্যমে আ আবেদন করাটাই আমি গুরুত্ব দেব। মোবাইল থেকেও কম্পিউটারে আবেদন করাটাই গুরুত্ব দেব। কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। মোবাইলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকে অনেক বেশি। ঠিক আছে? তো আমার এটা লগইন হয়েছে কিনা? না, লগইন হয়নি। আমি যদি একটু ক্যাপচারটা নিয়ে নিলাম। ওকে, জায়গা হোক। আমি এটার অধীনে আমি ২ টা আবেদন অলরেডি করে ফেলেছি। ২ টা পাসপোর্ট চলে আসছে। এটা আমার পাসপোর্ট। এর আগে আরো পাসপোর্ট করেছি। এখানে ছিল ম্যাক্সিমাম, আরো আগে ছিল ৫, এখন চলে এসেছে ৬ টা। তার মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট দিয়ে যত অ উম বেশি পাসপোর্ট আবেদন করা হবে, সে অ্যাকাউন্টটা তত বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে আরকি। হয়তো হতে পারে এটাই। ঠিক আছে? তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে যে ফিন্ড সামারি লেখা আছে, দেখছেন? এই যে ফিন্ড সামারি, এটা নিতে হবে। এইটাকে নেওয়ার জন্য জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলাম। আ অপশন চলে আসলাম, প্রিন্টের অপশন না আনার পরে এখান থেকে সেভ এ পিডিএফ এ ক্লিক করে পিডিএফ এ সেভ করে নিতে পারি। অথবা প্রিন্টার যদি সেভ থাকে প্রিন্ট থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন আপনি। ঠিক আছে? অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সামারি আরকি। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য লাগবে। এরপর হচ্ছে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি, হ্যাঁ? অর্থাৎ হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, এটা অবশ্যই লাগবে। এবং কি এটার সাথে যে বিষয়টা লাগবে, আপনার তো জাতীয় পরিচয়পত্রটা নেবেন, এটা ফটোকপি নিবেন, মেইন কপি নিবেন। এর সাথে জাতীয় নির্বাচন অফিস থেকে ভেরিফাই কপিটাও নিয়ে নিবেন। ঠিক আছে? কারণ হচ্ছে রাজশাহীতে আমি আবেদন করেছি, সেখানে ভেরিফাই কপি ছাড়া আবেদন নিচ্ছে না। যেহেতু এখন আমাদের কিন্তু আ পুলিশ ভেরিফিকেশন করা লাগে না। যেহেতু পুলিশ ভেরিফিকেশন লাগে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আ এনআইডি কপির ভেরিফিকেশন কপি নিতে হবে, এবং কি নির্বাচন অফিস থেকে নির্বাচন অফিসের সিল দিয়ে স্বাক্ষর নিয়ে। ঠিক আছে? আর এটা নেওয়ার জন্য হয়তো ৳২০০ থেকে ৳৩০০ র মতো কিছু সামান্য খরচ হতে পারে। সো এটা আপনারা যেকোনো নির্বাচন অফিস থেকে নিতে পারবেন। এনিথিং, আপনি যেকোনো নির্বাচন অফিস, আপনার যদি ঢাকার আপনার বাসা হচ্ছে ঢাকা, আপনি আছেন রাজশাহীতে, আপনি রাজশাহী থেকে নিতে পারবেন না। এটা এমন না যে আপনাকে ঢাকা থেকে নিতে হবে। যেকোনো জায়গা থেকে নিতে পারবেন, এবং কি যেকোনো নির্বাচন অফিস থেকে নিতে পারবেন। ঠিক আছে? জেলা, উপজেলা যেটাই হোক না কেন। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। এরপর হচ্ছে যে এখানে আরো কিছু বিষয় নাই, সেটা আমি আরো বলে দিচ্ছি। সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র তো আপনারটা নিবেন। আপনার পিতামাতারটাও সাথে নিবেন। আপনার পিতামাতারটাও সাথে নিবেন। ঠিক আছে? এরপর হচ্ছে পেমেন্ট স্লিপ। এটা অফলাইন পেমেন্টের ক্ষেত্রে যে পেমেন্ট স্লিপটা তো নিবেন। যে যারা অনলাইনে অফলাইনে পেমেন্ট দিবেন আ ব্যাংকের মাধ্যমে তারা, আর যারা অনলাইনে দিয়ে দিবেন সেক্ষেত্রে তো তারা ওই যে চালান কপি নিলেই হবে, হ্যাঁ? চালান কপি নিলেও হবে। এটা পেমেন্ট স্লিপ এটা, এবং চালান কপি, এই চালান কপিটা নিলেই হবে আরকি। ওকে, এরপরে হচ্ছে যে ৪ নাম্বার পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজে এই যে পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি যদি থাকে আরকি। অর্থাৎ এই যে আপনার যে পূর্ববর্তী পাসপোর্ট যদি কারো থাকে, অর্থাৎ তারা রিইস্যু করবেন, রিনিউ করবেন, তাদের ক্ষেত্রে আরকি এটা লাগবে। ৫ নাম্বারটা হচ্ছে যে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যে জিও এনওসি, এটা নিতে হবে যদি থাকে আরকি, প্রযোজ্য। যদি থাকে মানে হচ্ছে প্রযোজ্যের ক্ষেত্রে আরকি। যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা নেবে। যাদের ক্ষেত্রে প্রযোজ্য না তাদের দরকার নাই। ৬ নাম্বারটা হচ্ছে আবেদনের প্রিন্ট কপি। ওই যে আবেদনের প্রিন্ট কপি হচ্ছে মানে হচ্ছে এইটা আরকি, হ্যাঁ? এইটা আবেদনের প্রিন্ট কপি, এই ২০ টা লাগবে। এবং কি ৭ নাম্বার তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে, কারো যদি তথ্য সংশোধন করেন সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, যে আপনি কিসের কি প্রমাণপত্র দেখে সংশোধন করছেন, যে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি অথবা কি বলা হয় সার্টিফিকেট, কিছু একটা দেখে তো আপনাকে সংশোধন করতে হবে, ওইসব কাগজপত্র নিতে হবে আরকি। এখানে যে ৭ টা বিষয় আছে, ৭ টা বিষয়ের ক্ষেত্রে কিন্তু যেগুলো যদি থাকে যে লেখাগুলো আছে, এগুলো হচ্ছে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের ক্ষেত্রে, আর যেগুলির ক্ষেত্রে প্রযোজ্য না, যাদের ক্ষেত্রে প্রযোজ্য না তারা নেওয়ার দরকার নাই। আর বাকি যেটা রয়েছে এটা
এটা এগুলো কিন্তু সবাইকে নিতে হবে। এছাড়া আরো কিছু নিতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আমি আগে আলোচনা করেছি। স্টুডেন্ট আইডি কার্ড নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যয়নপত্র নেওয়ার চেষ্টা করবেন। অথবা স্টুডেন্ট আইডি কার্ড যদি না হয় তাহলে প্রত্যয়নপত্র নিবেন। যারা কলেজে রয়েছেন অথবা স্কুলে রয়েছেন তারা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র নিবেন। এছাড়া হচ্ছে সার্টিফিকেট তো অবশ্যই নিবেন। সার্টিফিকেটের ফটোকপি আ নেওয়া নিবেন। এরপরে হচ্ছে যারা অন্যান্য পেশা রয়েছেন, পেশার ক্ষেত্রে পেশার প্রমাণপত্র অবশ্যই নিবেন। যারা ড্রাইভিং লাইসেন্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল পেশায় যারা আছেন তাদের অবশ্যই পেশার পরিচয়পত্র দিতে হবে। ঠিক আছে? এরপর এখানে আর তেমন কোনো কিছু নেই। হ্যাঁ, আরেকটা বিষয় শুধু যে আপনাকে আ স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে তো ওই যে আপনি এনআইডি কার্ডের ভেরিফিকেশন কপি নিয়ে গেলে হয়ে গেল। কিন্তু আপনি যদি বর্তমান ঠিকানার প্রমাণপত্র দিতে চান, যারা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হবে, ভিন্ন হবে, সেক্ষেত্রে অবশ্যই বর্তমান ঠিকানা প্রমাণপত্র হিসেবে নিতে হবে যে আপনাকে এটা আগেও আলোচনা করেছি যে এই যে এখানে যে বর্তমান ঠিকানা একটা প্রমাণপত্র যে জব আইডি, স্টুডেন্ট আইডি, গ্যাসের বিলের কপি অথবা বিদ্যুৎ বিলের কপি, টেলিফোন কপি এগুলো নিয়ে যেতে হবে আরকি। ঠিক আছে? তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এছাড়া যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আ চেষ্টা কর অ্যা এতে কমেন্টস বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদেরকে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আমি যদি ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদের সবার প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার তথ্য দেওয়া আছে, অনেকে আমাকে মেসেজ করেন, আমার WhatsApp এ নক করেন এবং কি অনেকেই করেছেন এই পর্যন্ত অনেকেই মেসেজ দিয়েছেন যে ভাই আপনার কাজ হয়েছে। সো আমার কাছে খুব ভালো লাগে যে আপনাদেরকে হেল্প করতে পারলে, উপকার করতে পারলে। আমি জাস্ট আপনাদের উপকার করার জন্য, মানুষের উপকার করার জন্যই আমি ভিডিওগুলো মেক করি, সময় দিই আরকি। তো ঠিক আছে, ভালো থাকবেন সকলে। আমার জন্য দোয়া রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আ কারণ পাশে থাকলে পাশে পাবেন অবশ্যই। কথা আছে না ভালোবাসা। যাই হোক, তো আল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।